যাওয়ার সময় হয়ে এসেছে। এক্ষুনি বের হবে। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন দেববাগদি, ঈশানী, সম্বিত রায়, শরীফ এবং শুভদীপ। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। বলছি, কামালপুর ছাত্রাবাসে কোন রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি হবে? আমি আসছি সেই গাজীপুর থেকে। আমার ভাগ্নে এই ছাত্রাবাসেই থাকে। এখন তো বাবু সাইকেল রিক্সা কিছুই পাবেননি। আপনি একটা কাজ করেন, এই ঢালাই রাস্তা ধরি গায়ের ভেতর দিয়ে সোজা চলে যান খেয়া ঘাটের দিকে। একটু সময় লাগবে, কিন্তু ওই রাস্তাটা দিয়েই যান। আমার হাতে সময় নেই। তারপরে আকাশে যে অবস্থা, আর কোনো রাস্তা আছে? আর একটা রাস্তা আছে, ঘোড়াশালের জঙ্গলের ভেতর দিয়ে মিনিট করে হেঁটে গেলেই খেয়াঘাট পেয়ে যাবেন। তবে আমি আপনাকে সেই জঙ্গলে যেতে বলবো না বাবু, সেই জঙ্গলটা বেশি ভালো না। ভালো নয় মানে? চোর ডাকাতের ভয় আছে নাকি? আগে বাবু, চোর ডাকাত হলি তো ভালোই ছিল। এই যে চোর ডাকাত নয়, সেখানে পিশাচের বাস। বুঝেছি বুঝেছি, ধন্যবাদ আপনাকে। হাতের টর্চটা জ্বালিয়ে বাজার থেকে উত্তর পূর্ব কোণের দিকে হেঁটে চলল সায়ক। বাজার থেকে কিছুটা দূরে একটা সরু রাস্তা চলে গেছে নদীর দিকে। আকাশ হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল, আর সেই সঙ্গে মেঘের গুড়গুড় শব্দ। সায়ক জোরে পা চালাতে লাগলো। আরও মিনিটখানেক হাঁটার পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। কোনো দিশা না পেয়ে সায়ক একটা বটগাছের তলায় দৌড়ে এসে দাঁড়ালো। টর্চটা বের করে আশেপাশে কোনো চালঘর দেখা যায় কি না খুঁজতে লাগলো। সেটা ভেবে সামনে আলো ফেলতেই চমকে উঠল সায়ক। সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে হাত পাঁচেক দূরে শালমুড়ি দেওয়া একটা লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে। কে 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 ওখানে? কোনো উত্তর এলো না। সায়কের টর্চের আলো লোকটার মুখের ওপর পড়ল। দেখল অন্ধকারে হায়নার চোখ যেমনভাবে জ্বলে, লোকটার চোখগুলো ঠিক তেমনভাবেই জ্বলছে। সায়ক কিছু বলতে যাবে, তখনই লোকটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার কাছাকাছি এসে বলল, আপনি কে? আপনি এত রাতে জঙ্গলের মধ্যে কি করছেন? আমি ওপারে যাব, কিন্তু নদীর ঘাটে তো দেখলাম শুধু একটা নৌকা বাঁধা, কোনো মাঝি নেই। এখন মহা মুশকিলে পড়লাম, তাই গাছের তলায় একটু আশ্রয় নিয়েছি। এই জঙ্গলটা ভালো না। আপনার তো কিছু একটা বিপদ এখনই হয়ে যেত। আমার নাম বিপিন হালদার। এই জঙ্গলেই আমার বাড়ি। এই রাতে মাঝি পাবেন না। আপনি যদি চান আমার বাড়িতে রাতটা কাটাতে পারেন। সকাল হলি না হয় চলে যাবেন আপনার ঠিকানায়। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, অনেক উপকার করলেন। সায়ক সেই লোকটার পিছু পিছু এগোতে লাগলো। জঙ্গলের মধ্যে একটা বিশাল ছাতিম গাছের নিচে একটা একচালা খড়ের ঘর। ঘরের দেওয়ালটা বহু পুরনো, বোঝা যায় বহুদিন সেটা মেরামতের অভাবে জায়গায় জায়গায় খুলে পড়েছে। সায়ককে ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা ভাঙাচোরা খাটিয়ার ওপর বসতে বলল।
সে পাশের একটা চেয়ারে বসে পড়ল। এই ঝড় বৃষ্টির রাতে কেউ বাড়ি থেকে বের হতে চায় না, তবে আপনি এত দূর চলে এলেন কিভাবে? গাজীপুর থেকে বেরোতে বেরোতেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এমন প্রবল বাধার মুখে পড়তে হবে সেটা তো চিন্তাই করিনি। আপনাকে যে কিছু খেতে দিব সে কপাল আমার নেই। ঘরের মধ্যে খাওয়ার মতো কিছুই নেই। আরে এভাবে বলবেন না, আমি আসার আগে বাজার থেকে ভরপেট খেয়ে এসেছি। আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আপনার পরিবারে কেউ নেই? মানে কাউকে তো দেখছি না। আমার একটা ছেলে আছে, সে এখন বাইরে গেছে। ও শুধু খাওয়ার সময় ঘরে আসে। আমাকে ওর জন্য খাবার ব্যবস্থা করতে হয়। আসার সময় তো শুনলাম যে জঙ্গলের পথ নাকি ভালো না, এখানে নাকি তেনাদের বাস। তা আপনি দেখেছেন নাকি? এই জঙ্গলে গত 2 বছরের মধ্যেই কোনো মানুষ ঢোকেনি, আর এই জঙ্গলেই আমার বাস। আপনাকে একটা গল্প শোনাই। হ্যাঁ হ্যাঁ বলুন। যে বৃষ্টি নেমেছে, থামতে বেশ সময় লাগবে। আপনার গল্প শুনেই না হয় সময়টা পার করেই। বিয়ে করে 4 বছর পরেও যখন কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না, তখন গ্রামের মানুষ, পরিবারের সকলেই আমাদেরকে অন্য চোখে দেখতে শুরু করলো। আমাদের দুজনের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। দুজনই স্থির করেছিলাম যে এখান থেকে অন্য কোথাও চলে যাব, নয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কিন্তু একদিন এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেল, যাতে জীবনটা যেন সম্পূর্ণ পাল্টে গেল কর্তা। একদিন বাজার থেকে মাংস কিনে বাড়ি ফিরছিলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এই জঙ্গলের মধ্য দিয়েই ফিরছিলাম। হাতে ছিল সেই মাংসের থলি। হঠাৎ কানে আসলো একটা মৃদু আওয়াজ। কে যেন আমার নাম ধরে ডাকতেছে। পিছনে তাকাতেই দেখলাম একটা বড় বট গাছের নিচে কালো চাদর মুড়ি দিয়ে অতি বৃদ্ধ লোক বসে আছে। লোকটার সারা গায়ের চামড়া এগুলো কেমন যেন বয়সের ছাপে কুচকুচে ঝুলে পড়েছে। হাতের নখগুলো আর চুলগুলো কেমন যেন বহুদিন কাটা হয়নি। লোকটাকে দেখি বড় মায়া হলো। এগিয়ে গেলাম তার কাছে। তারপর বললাম, কে তুমি বাবা? এই জঙ্গলের মধ্যে একা একা কি করছো? এবারে সেই বৃদ্ধ কাপা কাপা গলায় বললে, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? আমি খুবই ক্ষুধার্ত। বৃদ্ধরে দেখি আমার খুব মায়া হলো। বেচারা বুড়ো মানুষ না খেতে পেয়ে এভাবে পড়ে আছে। তাকে এভাবে কেই বা ছেড়ে দিয়ে গেল। আমি তাকে বললাম, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে বুড়ো বাবা, কিন্তু আমার কাছে তো খাওয়ার কিছু নেই। এই মাংস কিনে নিয়ে যাচ্ছি বাড়ি, রান্না করি, তারপর না হয় আপনি আমার সাথে চলুন বাবা। আমার কথা শেষ হতে না হতেই বৃদ্ধ আমার হাত থেকে মাংসর থলিটা যেন খাবলা মেরে কেড়ে নিল। এতেই চলবে, এতেই চলবে। আমি যেন হতবুদ্ধি হয়ে দেখলাম
মাংসগুলো দেখে বৃদ্ধের চোখ ধপ করে জ্বলে উঠল, যেন কতদিন পর সে কোনো উৎকৃষ্ট মানের খাবার পেয়েছে। আমি কিছু বলার আগেই সে তার তীব্র নখগুলো দিয়ে সেই মাংসগুলোকে কক কক করে মুখে পুড়তে লাগলো। অবাক দৃষ্টিতে দেখতে লাগলাম মানুষটা কতটা ক্ষুধার্ত হলে কাঁচা মাংস খায়। আদৌ কি কাঁচা মাংস কোনো মানুষে খায়? এই দৃশ্য দেখে বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠল। এই বুড়ো লোকের দাঁতগুলো কোনো সাধারণ মানুষের মতন নয়। দাঁতগুলো কয়েক ইঞ্চি করে লম্বা, আর প্রত্যেকটা দাঁতগুলো লাঙ্গলের মতো সুচালো। এবার বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, আমি খুবই সন্তুষ্ট, আমি তোর ওপর খুবই সন্তুষ্ট। তোর তো ছেলে পুলে হয় না, তাই না? আমার মাথা যেন কেমন ঝাঁঝিয়ে উঠল। বৃদ্ধ আমার কাছে এসে বলল, ছেলে পুলে চাস? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ছেলে পুলে চাই, আমি ছেলে পুলে চাই। লোকে আমারে অনেক অপমান করে, আমার বউরে বাজা বলে। আমি ছেলে পুলে চাই বাবা, আমি ছেলে পুলে চাই। ছেলে পুলেকে খাওয়াতে পারবি তো? পারবো পারবো, আমি পারবো। আমার জীবন দিয়ে হলেও ওদের আমি খাইয়ে পুড়িয়ে বড় করব, আমি পারবো। ঠিক আছে, তবে আমার 6 সন্তানের মধ্য থেকে তোকে একটা দিলাম। বৃদ্ধের সেই প্রবল ভয়ঙ্কর হাসিতে যেন সারা জঙ্গল গম গম করে উঠল। আর সেই সময় শুনতে পেলাম আমার নাম ধরি কে যেন ডাকতেছে আর আমার দিকে আসতেছে। ওই দিকে তাকাতেই দেখলাম আমাদের গ্রামের রকু। সে দ্রুত আমার পাশে এসে দাঁড়ালো, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, আরে গুপেন, তুমি এখানে? আর ওদিকে তোমার বউয়ের তো প্রসব যন্ত্রণা উঠেছে। শিগগিরই চলো, শিগগিরই চলো। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল মুহূর্তে। পিছন ফিরে তাকিয়েই দেখি সেই বৃদ্ধ কোথাও নেই, যেন হাওয়ায় কর্পূরের মতন উড়ে গেল। হরিমরি করে ছুটতে লাগলাম বাড়ির দিকে, কিন্তু আনন্দে উত্তেজনায় আমার মনে নেই যে আমার বউয়ের পেটে তো কোনো বাচ্চাই ছিল না। তাহলে প্রসব ব্যথা উঠল কেমন করে? এসে যখন বাসায় পৌঁছালাম তখন থমকে দাঁড়ালাম। একটা কান্নার আওয়াজ শুনি। ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী শুয়ে আছে খাটের ওপরে, আর তার পাশেই একটা বাচ্চা। আর দেখলাম সদ্যজাত বাচ্চার গালে দাঁত গজিয়েছে, ঠিক যেন একটু আগে দেখা ওই বৃদ্ধের মতন সুচালো দাঁত। আপনার বিশ্বাস হলো না তো কর্তা? আপনার বিশ্বাস হলো না তো? আমারও প্রথমে বিশ্বাস হয়নি যে সদ্যজাত বাচ্চার কখনো কি দাঁত গজায়। একটু পর নজরে পড়লো আমার স্ত্রী আর জীবিত নেই। স্ত্রীর সৎকার করেই যখন ঘরে ফিরে এলাম তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ করে ছেলেটা বিশাল কান্না শুরু করে দিল। একটা জিনিস লক্ষ্য করলাম কর্তা, ছেলেটার আকার যেন ক্রমশই বদলে যাচ্ছে। একটা সদ্যজাত বাচ্চার
হাকার 2 বছরের বাচ্চার মতন হয় কি করে? কিন্তু আমার বাচ্চার হয়েছে। সে খিদে পেলে ভাত খায় না, দুধ খায় না, শুধু ভ্যা ভ্যা করে কাঁদে। বুঝে উঠতে পারলাম না যে কি দিয়ে ওকে শান্ত করব। তারপর হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। 2 দিন আগে নদী থেকে বেশ কিছুটা মাছ ধরে এনেছিলাম, কিছুটা রান্না করেছিলাম, আর বাকিটা ওভাবেই আছে। সেখান থেকে একটা কাঁচা মাছ এনে ওর সামনে ধরতেই অবাক কাণ্ড, ও মুহূর্তের মধ্যে ওটার সামনে ঝাঁপিয়ে পড়লো আর খসখস করি ওটা চিবিয়ে খেতে লাগলো কর্তা। মনে মনে ভাবলাম, আমি কোনো ভুল করিনি তো? এ তো কোনো মানুষ হতে পারে না। তবে আমার ঘরে এ কে এসেছে? কি জানেন তো কর্তা, আমার কিন্তু বুঝতে আর বাকি রইল না যে এ কোনো মানুষ নয়। আমার স্ত্রী একদিনের মধ্যে বাচ্চা জন্ম দিল। আবার এই ছেলেই মাছ মাংস ছাড়া আর কিছুই খায় না, তাও আবার কাঁচা। কদিন পর গ্রামের সবাই লাঠি সোটা নিয়ে আমার এই বাচ্চাকে মারার জন্যে ওরা ছুটে আসতে লাগলো। ওরা বুঝতে পেরেছিল এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। একে বাঁচিয়ে রাখলে এই গ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু আমি বাবা হয়ে এ হতে দিতে পারি? আমি রাতের আধারেই ওকে নিয়ে এই জঙ্গলে পালিয়ে আসি। কিন্তু এখানে এসে বাঁধলো এক মুশকিল। গ্রামে থাকলে না হয় গ্রামের হাঁস মুরগি চুরি করে ওকে খাওয়াতে পারতাম, কিন্তু এখানে তো সেসব কিছু নেই। একদিন সন্ধেবেলায় ও চিৎকার শুরু করে দিল, ভয়ঙ্কর চিৎকার, এমন চিৎকার যেন সেই চিৎকারে আমার কান দিয়ে রক্ত বের হয়ে যাবে। তার খিদের জ্বালা কোনো কিছুতেই কমছে না। ওকে কি খেতে দিব এসবই ভাবছিলাম একটা গাছের নিচে বসে। খানিকক্ষণ বাদে দেখলাম একটা মাঝ বয়সী ছেলে জঙ্গলের রাস্তা ধরি কোথায় যেন যাচ্ছে। হাতের কাছে ছিল ধারালো চকচকে একটা কুড়োল। ওটা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে পিছন দিক থেকে মাথার উপরে দিলাম এক কোপ। মুহূর্তের মধ্যেই চিৎকার করি পড়ে গেল মাটিতে। আর এটা এমন জায়গা, চিৎকার করে মরে গেলেও কেউ শব্দ শুনতে পায় না। আমার এটা ছিল মোক্ষম সুযোগ। আমি শুরু করলাম মানুষ মারা। জঙ্গলে যারাই আসতো তাদেরকে গোপনে মেরে ফেলতাম আমি, আর আমার একমাত্র ছেলেকে খেতে দিতাম। ও চরম তৃপ্তিতে এক নিমিষেই ওই মানুষগুলোকে খেয়ে শেষ করে ফেলতো। কি বলছেন? আপনি মানুষ মেরেছেন? এ তো মহাপাপ। পাপ? কিসের পাপ? আমি এটারে পাপ বলে মনে করি না। বাপ হিসেবে ছেলেরে বাঁচিয়ে রাখতে আমার যা যা করা দরকার আমি তাই করব। এতক্ষণ হয়ে গেল আপনার ছেলেকে তো একবারও দেখলাম না। ও কোথায়? দেখবেন দেখবেন দেখবেন, হ্যাঁ, ওর খাওয়ার সময় হয়ে এসেছে। এক্ষুনি ও বের হবে। দেখলাম আস্তে আস্তে লোকটার মুখ বড় হতে শুরু করলো। বড় হতে হতে আস্ত একটা গলার মতন হয়ে গেল। আর সেই মুখের ভেতর থেকে বেরিয়ে এলো 2-3 বছরের ভয়ঙ্কর দেখতে এক বাচ্চা ছেলে।
আমার বুঝতে বাকি থাকলো না আমি হতে চলেছি ওর পরবর্তী খাবার। আমি এক চিৎকার করে দিক বেদিক ছুটতে লাগলাম। এই শীতল বৃষ্টি ফোঁটাও যেন আমার কাছে জ্বলন্ত লাভার মতো অনুভব হতে লাগলো। খানিকক্ষণ বাদে এক তীব্র আওয়াজে আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি কাদায় পড়ে রয়েছি, আর আমার দু পায়ের হাঁটুর নিচে আর নেই। কে যেন চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে।